প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা একাদশ শ্রেণীর মহাকর্ষ অধ্যায়ের পার্ট 4 ক্লাস করব। এই ক্লাসে আমরা গ্রহ উপগ্রহের গতি সম্পর্কে জানব। এর আগের ক্লাসে অর্থাৎ পার্ট 3 এর ক্লাসে আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরে গেলে অথবা পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরে গেলে অভিকর্ষজ ত্বরণের কেমন পরিবর্তন হয়। এছাড়াও পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের কেমন পরিবর্তন হয়, এমনকি পৃথিবী যে নিজের অক্ষে চারপাশে আবর্তন করছে অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের কেমন পরিবর্তন হয় তার রাশিমালা আমরা প্রতিষ্ঠা করেছিলাম। আজকের আমরা এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে জানব, সেটা কি? গ্রহ উপগ্রহের গতি। আসলে যেন টেলিস্কোপ আবিষ্কার হওয়ার পূর্বে অর্থাৎ দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার হওয়ার পূর্বে মহাকাশ সম্পর্কে মানুষের খুব উৎসাহ ছিল। মানুষ জানতে চাইতো যে মহাকাশে কী ঘটনা ঘটছে, কিন্তু টেলিস্কোপ না থাকার ফলে খালি চোখে মহাকাশকে দেখে সব কিছু পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা খুব সমস্যা ছিল। সেই সময় সেই কোপার্নিকাসের সময় থেকে, আমি তো গল্পগুলো ক্লাসের শুরুতেই অর্থাৎ মহাকর্ষ যখন শুরু হয়েছিল বলেছি, তোমরা যারা ভিডিওটা দেখে নিতে পারো, বুঝতে পারবে যে মহাকর্ষ শুরুর ইতিহাসটা কেমন ছিল, কিভাবে মহাকর্ষ অধ্যায় বা মহাকর্ষ ধারণাটা এলো। আচ্ছা, যাই হোক, আমরা আজকের ক্লাসে ফিরে আসি। হ্যাঁ, যেই কথাটা বলছিলাম, কোপার্নিকাসের সময় থেকে মহাকাশ সম্পর্কে মানুষের খুব উৎসাহ ছিল, যে খুব কৌতূহল ছিল কী ঘটনা ঘটছে। তা অর্থাৎ ওই যে গ্রহগুলো দেখা যাচ্ছে, নক্ষত্রগুলো দেখা যাচ্ছে, এরা কিভাবে পৃথিবীর চারপাশে বা সূর্যের চারপাশে আবর্তন করছে, এদের আবর্তন কাল কত, এরা কেন আবর্তন করছে, আবর্তনের সঙ্গে কক্ষপথের সম্পর্ক কেমন, বা এরা যে পথে ঘোরে সেই পথটা দেখতে কেমন, সেই সম্পর্কে কৌতূহল ছিল। তা টাইক্রো ব্রাহের নাম এখানে বলতে হয়, যিনি প্রথমে খালি চোখে মহাকাশকে পর্যবেক্ষণ করে, নক্ষত্রগুলোকে পর্যবেক্ষণ করে কিছু সিদ্ধান্তের কথা বলেছিলেন। একটা কথা খেয়াল রেখো, টাইক্রো ব্রাহে যখন, আমি নামটা লিখি আর একটু তোমাদের মনে থাকবে হয়তো, টাইক্রো ব্রাহে উনি যখন এই মহাকাশ নিয়ে তথ্যমূলক বিশ্লেষণ করছে, তখন কিন্তু টেলিস্কোপ আবিষ্কার হয়নি, গ্যালিলিও টেলিস্কোপ তখনও আবিষ্কার করতে পারেনি। গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার হওয়ার পরে আর টাইক্রো ব্রাহে যেসব তথ্যগুলো দেখে গিয়েছিলেন সেগুলোর উপর ভিত্তি করে কেপলার প্রথম গ্রহ উপগ্রহের গতি সম্পর্কে অনেকগুলো সূত্রের কথা বলেছিলেন। প্রকৃতপক্ষে এই কেপলারের সূত্রগুলোই আমাদের পাঠ্যসূচির অংশভুক্ত, অর্থাৎ এই কেপলারের সূত্রগুলোই আমাদের সিলেবাসে আছে। আমাদের এখান থেকে অসংখ্য প্রশ্ন পড়ে কেপলারের সূত্রাবলী থেকে। তা কেপলারের সূত্রগুলো জানবো, আর দেখবে এই প্রত্যেকটা সূত্র থেকে গ্রহ উপগ্রহের গতি সম্পর্কে আমরা নতুন কিছু তথ্য পাই। সেই নতুন তথ্যগুলো কি, কোন সূত্র থেকে কোন তথ্য পাওয়া যায়, সেগুলো বোঝার চেষ্টা করব। তবে একটা কথা বলি, এখানে কেপলার যে গাণিতিকভাবে যে প্রমাণগুলো করেছিলেন, আমরা কিন্তু সেই গাণিতিকভাবে সেই রকমভাবে অর্থাৎ কেপলার যেভাবে করেছিলেন সেইভাবে গাণিতিক সমস্যার সমাধান করব না। কারণ উনি যে গণনাগুলো করেছিলেন সেগুলো গণনা একটু ম্যাথামেটিক্যালের একটু ডিফিকাল্ট গণনা, সেগুলো আমাদের এখন আপাতত ম্যাথামেটিক্সে অতটা ধারণা তৈরি হয়নি, ফলে আমরা এখন ওইভাবে গণনা করব না। আমরা একটু সহজ সরল উপায়ে গণনাটা করে বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা কি জানব? গ্রহ উপগ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র, অর্থাৎ গ্রহ উপগ্রহের গতি নিয়ে কেপলার কি কথা বলেছিলেন, তিনটি সূত্রের কথা বলেছিলেন। গ্রহ উপগ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রাবলী না নিশ্চিত কেন বুঝতে পারলে, অনেকগুলো সূত্র একত্রিত হয়ে আছে এখানে। প্রথম সূত্র, তিনটে সূত্রের কথা বলেছিলেন। প্রথম সূত্রটা কি বলছে?
শুধু বলেছিলেন নয়, উনি ম্যাথামেটিক্স করে অঙ্ক করে প্রমাণ করেছিলেন। সেই প্রমাণগুলো আমরা শিখবো না, প্রথমে আগে সূত্রগুলো শিখি। আর আরেকটা কথা বলি, উনি যখন এই সূত্রগুলো আবিষ্কার করেছিলেন কেবলমাত্র গ্রহদের ক্ষেত্রে ভেবেছিলেন এই সূত্রগুলো কেবলমাত্র গ্রহদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরে দেখা গেল না, সূত্রগুলো একই রকমভাবে উপগ্রহের ক্ষেত্রেও প্রযোজ্য। এমনকি আমরা যেসব কৃত্রিম উপগ্রহ পাঠাই, যেগুলো পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে, বা চাঁদের চারপাশে যেসব কৃত্রিম উপগ্রহ প্রদক্ষিণ করছে, সেই উপগ্রহগুলোর ক্ষেত্রে ও এই সূত্রগুলি সমানভাবে প্রযোজ্য। কি সেই তিনটে সূত্র? প্রথম সূত্রটা বলছে গ্রহগুলি উপবৃত্তাকার কক্ষপথে কালো কালি লিখি, প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে। সূর্য থাকে ওই উপবৃত্তের ফোকাসে। এটাই হলো প্রথম সূত্র। দেখো, এই সূত্র থেকে আমরা একটা ধারণা পেয়ে গেলাম কি, যে গ্রহগুলো সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে, এটা ঠিক, কিন্তু কেমন কক্ষপথটা কেমন? উপবৃত্তাকার। তোমরা জানো উপবৃত্তাকার কক্ষপথ দেখতে কেমন হয়? ঠিক এরকম দেখতে হয় উপবৃত্তাকার কক্ষপথ, এই উপবৃত্তাকার কক্ষপথে। আর সূর্য কোথায় থাকছে? বলছে সূর্য থাকছে ওই উপবৃত্তের ফোকাস বিন্দুতে, যে কোনো একটা ফোকাসে সূর্য থাকে। আর গ্রহগুলো এই কক্ষপথে, এই উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে। বুঝতে পারলে? এটাই হচ্ছে প্রথম সূত্র। অর্থাৎ আমরা যদি বলি প্রথম সূত্র থেকে কি জানতে পারছি, প্রথম সূত্র থেকে আমরা জানতে পারছি কি বলতো, জানা যাচ্ছে যে উপগ্রহগুলোর কক্ষপথ কেমন দেখতে। কেমন? আমি যদি প্রশ্ন করি উপগ্রহগুলোর কক্ষপথ কেমন দেখতে, বলো, এই সূত্র থেকেই বলে দেবে যে উপবৃত্তাকার কক্ষপথগুলি উপবৃত্তাকার হয়। অর্থাৎ আমরা এখানে একটুখানি যদি লিখে দিই স্টার দিয়ে, প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারি? প্রথম সূত্র থেকে গ্রহগুলির কক্ষপথের আকৃতি সম্পর্কে জানা যায়। তাই না? প্রথম সূত্র থেকে কক্ষপথের আকৃতি জানা যায়। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার আপনি কী করে, উনি তো কেপলার কিভাবে প্রমাণ করলেন যে উপবৃত্তাকার হবে, কেন এটা বৃত্তাকার হতে পারে না, অধিবৃত্তাকার হতে পারে না? সেগুলো কিন্তু আপাতত আমাদের প্রমাণের মধ্যে নেই, আমরা সেই প্রমাণে যাব না। আমরা যখন পরবর্তীকালে মহাকর্ষ নিয়ে আরও শিখবো, তখন দেখবে কক্ষপথের সমীকরণ আসবে, সঞ্চারপথের সমীকরণ, সেটা দেখতে উপবৃত্তের মতোই হয়। তাই আমরা, যেহেতু উনি গণনা করে দেখিয়েছিলেন, আমরা সেই গণনাটা ধ্রুব সূত্র ধরে নিলাম যে কক্ষপথগুলি কেমন হচ্ছে, উপবৃত্তাকার। এটা প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা কি বলছে? খুব ইন্টারেস্টিং সূত্র। দ্বিতীয় সূত্রটা বলছে, তাহলে প্রথম সূত্র থেকে আমরা কক্ষপথের আকার জানতে পারলাম। দ্বিতীয় সূত্র বলছে গ্রহ ও সূর্যের, দুটো শব্দ খেয়াল করো, গ্রহ ও সূর্যের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা, কি করছে? সমান সময়ের অবকাশে সমান সমান ক্ষেত্রফল অতিক্রম করে। মানে কি বললো দেখো, এই যে গ্রহ, এই গ্রহ আর সূর্যের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা সমান সময়ের অবকাশে কি করছে? সমান সমান ক্ষেত্রফল অতিক্রম করছে। অর্থাৎ এই যে
গ্রহ আর সূর্যের মধ্যে কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখার মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফলটা সবসময় একই থাকে। কি বুঝতে পারলাম না, সেটা আরেকটু বোঝার চেষ্টা করি। দেখো কেমন, ধরো এই হচ্ছে কক্ষপথ, উপবৃত্তাকার কক্ষপথ, যেহেতু প্রথম সূত্র থেকে আমরা জানি গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে, সূর্য উপবৃত্তের ফোকাসে থাকছে। ধরো গ্রহটা কোনো একটা সময় এ বিন্দুতে ছিল, আবর্তন করছে, তো কক্ষপথ বরাবর সূর্যকে চারপাশে আবর্তন করছে। এ বিন্দু থেকে গ্রহটা গেল ধরো বি বিন্দুতে, ফলে কি হলো, গ্রহ আর সূর্যের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা এই ক্ষেত্রফলটা অতিক্রম করলো। ধরো এই ক্ষেত্রফলটা অতিক্রম করতে, অর্থাৎ এ থেকে বিতে যেতে তার ডেল্টা টি সময় লাগলো। অর্থাৎ গ্রহটা এ থেকে, ওর কক্ষপথে এ থেকে বি বিন্দুতে যেতে কত সময় নিল, ডেল্টা টি। অর্থাৎ এই ক্ষেত্রফলটা অতিক্রম করতে কত সময় লাগলো, ডেল্টা টি। আবার দেখো কোনো একটি সময় গ্রহটা এই বিন্দুতেও তো থাকবে, অর্থাৎ এ প্রাইম বিন্দুতে থাকবে, যেহেতু এই কক্ষপথ বরাবর আবর্তন করছে। ডেল্টা টি সময় ও কোথায় গেল, বি বিন্দুতে, ওই একই সময়, অর্থাৎ এখানে যে সময় নিয়েছিল সেই সময় কোথায় গেল, বি প্রাইম বিন্দুতে। অর্থাৎ তখন কত ক্ষেত্রফল অতিক্রম করলো, এই যে এই ক্ষেত্রফলটা অতিক্রম করলো। এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফলের মান সমান হয়, উনি বললেন। কি বলছেন আরও একবার ভালো করে খেয়াল করে দেখো, বলছে গ্রহ আর সূর্যের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা সমান সময়ের অবকাশে সমান সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ এই এ থেকে বিতে গেলে যেটুকুনি ক্ষেত্রফল অতিক্রম করলো ডেল্টা টি সময়ে, এ প্রাইম থেকে বি প্রাইমে গেলে যে ক্ষেত্রফলটা অতিক্রম করবে সেটার মান ওই একই হবে। এই ক্ষেত্রফলের মান এবং এই ক্ষেত্রফলের মান একই হবে, যেহেতু আমরা একই সময়ে হিসেব করছি। এটাই হলো কেপলারের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র থেকে কি জানা যায়, দেখো দ্বিতীয় সূত্র থেকে খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা পাওয়া যায় যে গ্রহগুলো সূর্য থেকে যত দূরে থাকে গতিবেগ তত বেশি কম হয়। কি করে বুঝলাম, দেখো এই ক্ষেত্রফলের মানটা যা এবং এই ক্ষেত্রফলের মানটা তাই হতে হবে, এই দুটো ক্ষেত্রফল সমান হতে হবে। এই দুটো ক্ষেত্রফল তখনই সমান হবে যখন, যেহেতু দেখো এক্ষেত্রে অর্থাৎ গ্রহটা যখন এ ড্যাশ থেকে বি ড্যাশে যাচ্ছে তখন এই বাহুর দৈর্ঘ্যটা অনেক বেশি হয়ে গেছে, ফলে এ থেকে বি ড্যাশ এই দূরত্বটা কম হতে হবে। কারণ যখন গ্রহটা এ থেকে বিতে যাচ্ছে তখন এই বাহুর দৈর্ঘ্য কম, এটা একটু বেশি হবে। আর যখন এ ড্যাশ থেকে বি ড্যাশে যাচ্ছে, যেহেতু এই বাহুর দৈর্ঘ্যটা অনেক বেশি হয়ে গেছে, তাই এই দূরত্বটা কম অতিক্রম করতে হবে, তবেই তো ক্ষেত্রফল সমান হবে। তা না হলে যদি এ ড্যাশ বি ড্যাশের মান এর সঙ্গে সমান হতো, ক্ষেত্রফল সমান হতো না, কারণ তখন এই বাহুটা দৈর্ঘ্য আগে থেকে বেশি হয়ে আছে, ফলে অপর বাহুটা কী হতে হবে, ছোট হবে, ক্ষেত্রফল সমান হতে গেলে। অর্থাৎ গ্রহটা যখন দেখো এ থেকে বিতে যাচ্ছে টি সময়ে অনেকটা পথ অতিক্রম করছে, এই দূরত্বটা অনেক বেশি, তুলনামূলকভাবে এ ড্যাশ থেকে বি ড্যাশের দূরত্ব অনেক কম, কারণ ক্ষেত্রফলটা একই রাখতে হবে। ক্ষেত্রফল একই রাখার জন্য এই দূরত্বটা কম, অর্থাৎ একই সময়ে এ ড্যাশ থেকে বি ড্যাশে গেল কিন্তু দূরত্ব কম। দূরত্ব কম মানে আমরা কি বলতে পারি, যে এ থেকে যখন বি ড্যাশে যাচ্ছে, এ ড্যাশ থেকে যখন বি ড্যাশে যাচ্ছে গ্রহর বেগ কমে যাচ্ছে, তাই যেতে এই অল্প পথ যেতে তার টি সময় লাগছে, ডেল্টা টি। অথচ এখানে অনেকটা পথ যেতে ডেল্টা টি সময় লাগছে। বোঝা গেল? অর্থাৎ আমরা বলতে পারি দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানতে পারছি, প্রথম সূত্র থেকে আমরা জানতে পেরেছিলাম কক্ষপথের আকৃতি কেমন হয়, দ্বিতীয় সূত্র থেকে জানতে পারি যে কক্ষপথে আবর্তনের সময় গ্রহগুলির বেগ কেমন হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি দ্বিতীয় সূত্র থেকে কি জানা যাচ্ছে, এখানে স্টার দিয়ে লিখে দিই, দ্বিতীয় সূত্র থেকে কক্ষপথে গ্রহগুলির বেগ সম্পর্কে জানা যায়। গ্রহগুলির বেগ সম্পর্কে জানা যায়। বুঝতে পারলে? যেহেতু ক্ষেত্রফলটা একই রাখতে হবে, তাই এই বাহুটা এখানটা বড়, এখানে এই বাহুটা ছোট হতে হবে। ছোট হতে গেলে কি করতে হবে, একই সময় অল্প পথ যাচ্ছে মানে বেগ কমে যাবে। যখন সূর্য থেকে দূরে থাকে তখন গ্রহগুলির বেগ কমে যায়। এই হলো দুটো সূত্র, অর্থাৎ আমরা প্রথম সূত্র থেকে একটা ধারণা পেলাম, দ্বিতীয় সূত্র থেকেও একটা ধারণা পেলাম। এখান থেকে কিন্তু আরও একটা কথা তুমি লিখে নিতে পারো, যে গ্রহগুলি যখন সূর্য থেকে দূরে থাকে, দেখো সূর্য তো ফোকাসে থাকছে উপবৃত্তের, যখন উপবৃত্তের ফোকাস থেকে গ্রহগুলো অর্থাৎ সূর্য থেকে অনেকটা দূরে থাকছে
তখন তাদের বেগ কমে যায়, এবং যখন গ্রহগুলো সূর্যের কাছাকাছি থাকে তখন বেগ বেড়ে যায়, ওই ক্ষেত্রফলটা একই রাখার জন্য। এবার আমরা শিখব তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র কি বলছে? তৃতীয় সূত্র বলছে তিন নম্বর সূত্র। আরো গুরুত্বপূর্ণ একটা সূত্র। এখানে কক্ষপথের আকার জানা গেল, এখানে কক্ষপথের বেগ সম্পর্কে জানা গেল। তৃতীয় সূত্র থেকে কি জানা যায় দেখো, আগে তৃতীয় সূত্রটা লিখি। গ্রহগুলির সূর্যের চারপাশে, গ্রহগুলি সূর্যের চারপাশে না লিখে লিখি আবর্তনকালের বর্গ আবর্তনকালের বর্গ। আচ্ছা, আবর্তনকাল মানে কি? আবর্তনকাল মানে এই কক্ষপথে একবার পুরোটা ঘুরে আসতে যে সময় লাগে, অর্থাৎ একবার পূর্ণ আবর্তন করতে যে সময় লাগে। যেমন পৃথিবীর আবর্তনকাল কত? 365 দিন। আমরা জানি তো 365 দিন পর পৃথিবী আবার প্রাথমিক অবস্থা থেকে যাত্রা শুরু করে। এক বছর তো ওই জন্য 365 দিনে হয়, ওটা হচ্ছে পৃথিবীর আবর্তনকাল। একই রকমভাবে এই সূর্যের চারপাশে গ্রহগুলোর একবার ঘুরে আসতে যে সময় লাগে, সেই আবর্তনকালের বর্গ কি বলছে? গ্রহগুলির আবর্তনকালের বর্গ সূর্য ও গ্রহের কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমান হয়। এই যে গ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরে আসছে, এর আবর্তনকালের বর্গটা, অর্থাৎ আবর্তনকালটা যদি আমরা টি ধরে নিই, এই টি স্কোয়ারটা কার সঙ্গে সমানুপাতিক বলছে? এই যে কক্ষপথটা না, যেহেতু উপবৃত্তাকার কক্ষপথ, উপবৃত্তের একটা মেজর অ্যাক্সিস থাকে, একটা মাইনর অ্যাক্সিস থাকে। এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, সেই অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। যদিও আমরা জানো এখানে কক্ষপথগুলো, যেহেতু প্রকৃতপক্ষে কক্ষপথ কি হয়? বৃত্তাকার হয়, এই উপবৃত্তাকার হয়। কেপলার বলেছিলেন যে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে আসে, কিন্তু গণনার সুবিধার্থে আমরা এই কক্ষপথগুলো বৃত্তাকার ধরে নেব। তাই আমরা বলবো টি স্কোয়ার সমানুপাতিক কি? আর কিউব। আর আর বলতে এখানে কি বোঝাচ্ছে? এই কক্ষপথের ব্যাসার্ধটা, যে কক্ষপথে ঘুরছে তার ব্যাসার্ধ। তুমি বলতে পারো স্যার ব্যাসার্ধ তো বৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু কেপলার তো প্রথমে বলেছেন যে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, তাহলে ব্যাসার্ধটাকে এখানে ব্যাসার্ধ আর লিখলেন কেন? ঠিক, কথাটা ঠিক, উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, কিন্তু আমরা গণনার সুবিধার্থে ধরে নিচ্ছি গ্রহগুলো আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে সূর্যের চারপাশে আবর্তন করছে। তাই আমরা বলছি আবর্তনকালের বর্গ কক্ষপথের ঘনফলের সমানুপাতিক। এই হলো কেপলারের তৃতীয় সূত্র। তাহলে আমরা কেপলারের তৃতীয় সূত্রে কার কার মধ্যে সম্পর্ক পেলাম দেখো, কক্ষপথের ব্যাসার্ধ আর গ্রহগুলির আবর্তনকাল। আমরা তাহলে তৃতীয় সূত্র থেকে কি জানতে পারি? গ্রহগুলোর আবর্তনকাল সম্পর্কে ধারণা পাচ্ছি, তাই না? তৃতীয় সূত্র থেকে গ্রহগুলির আবর্তনকাল সম্পর্কে ধারণা পাই। সূত্র থেকে গ্রহগুলির আবর্তনকাল সম্পর্কে ধারণা পাওয়া যায়। বুঝে গেল? তাহলে প্রথম সূত্র থেকে কক্ষপথের আকার জানা যাচ্ছে, দ্বিতীয় সূত্র থেকে কক্ষপথে গ্রহগুলির বেগ জানা যাচ্ছে, তৃতীয় সূত্র থেকে আবর্তন কাল সম্পর্কে জানা যাচ্ছে, তা একবার ঘুরতে কত সময় নেয়। ওই জন্য যে গ্রহগুলো পৃথিবী থেকে, সূর্য থেকে যত দূরে আছে তার আবর্তনকাল তত বেশি হয়। যেমন সূর্যের সবচেয়ে কাছে আছে বুধ,
বুধ একবার ঘুরে আসতে সময় নেয় 88 দিন, অর্থাৎ হলো আবর্তনকাল 88, আমাদের লাগে 365 দিন। মঙ্গলের লাগে আরেকটু কম, কারণ মঙ্গল পৃথিবীতে কাছে আছে, সূর্যের আরেকটু কাছে আছে। কিন্তু বৃহস্পতি সময় লাগে অনেক, যেন আমাদের সময় অনুযায়ী 11 বছরের মতো, প্রায় 12 বছর সময় লাগে একবার সূর্যের চারপাশে আবর্তন করে আসতে। এই হলো কেপলারের সূত্রগুলো, অর্থাৎ গ্রহদের গতি সংক্রান্ত সূত্র। এগুলো কিন্তু কেপলার যখন প্রমাণ করেছিলেন কেবলমাত্র গ্রহদের ক্ষেত্রে, উনি গ্রহদের পর্যবেক্ষণ করে, গ্রহ টেলিস্কোপ দিয়ে গ্রহ পর্যবেক্ষণ করে তাদের গতি সংক্রান্ত সূত্রের কথা বলেছিলেন। পরে দেখা গেল এই যে বলেছিলাম শুরুতেই, এগুলো উপগ্রহের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রেও প্রযোজ্য। উপগ্রহ যেমন চাঁদ কি হয়, পৃথিবীর চারপাশে আবর্তন করছে, তখন আমরা কি বলবো, এই সূর্যের পরিবর্তে পৃথিবীটাকে ধরবো কেন্দ্রে আছে, আর উপগ্রহটা এরকম উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে চাঁদ। তার ক্ষেত্রেও একই রকমভাবে এই 3টে সূত্র প্রযোজ্য। আশা করি বুঝতে পারলে। কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রেও প্রযোজ্য। ধর একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবী থেকে পাঠানো হচ্ছে, যে পৃথিবীর চারপাশে আবর্তন করছে, তখন আমরা পৃথিবীটাকে মনে মনে সূর্যের মতো ধরে নেব। আমরা বলবো কি, যে ওই কৃত্রিম উপগ্রহটা পৃথিবীর চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। এখানে যেমন বলা হয়েছিল সূর্যের চারপাশে ঘোরে, বলবো পৃথিবীর চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। আবর্তন করার সময় কী হবে, সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, দ্বিতীয় সূত্র। আবার একই রকমভাবে তৃতীয় সূত্র, টি² সমানুপাতি r3। এখানে তাহলে দুটো জিনিস ধরে না হলো, খেয়াল রেখো, কক্ষপথটাকে আমরা বৃত্তাকার ধরে নিয়েছি, আর কি ধরে নিচ্ছি, এই সূত্রটা কেবলমাত্র গ্রহদের ক্ষেত্রে যদি বলা হয়, ঠিক গ্রহদের ক্ষেত্রেই প্রমাণ করা হয়েছিল, কিন্তু পরে দেখা গেলো সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবার আমরা এই 3টে সূত্রের মধ্যে আমাদের এই তৃতীয় সূত্রটা প্রমাণ পরীক্ষায় আছে, পরীক্ষায় পরে তৃতীয় সূত্র সম্পর্কে বিস্তৃত আমাদের জানতে হবে। অর্থাৎ এই গ্রহগুলোর আবর্তনকাল আর কক্ষপথের ব্যাসার্ধের মধ্যে যে সম্পর্ক উনি বলেছিলেন, সেটা একটু আমরা প্রতিষ্ঠা করতে হবে। চলো তাহলে তৃতীয় সূত্রটা দেখা যায় কিভাবে প্রমাণ করা যায়। এই তৃতীয় সূত্রের প্রমাণটা করতে গেলে, অর্থাৎ কেপলারের তৃতীয় সূত্রের প্রমাণটা করতে গেলে না, আমাদের বৃত্তীয় গতির কিছু ধারণা থাকতে হবে। সেই ধারণা কি, ওই অপকেন্দ্র বল বা অভিকেন্দ্র বলের ধারণা একটু থাকতে হবে। কি যেন, যে কোনো কণা, শুধু গ্রহের ক্ষেত্রে নয়, যে কোনো কণা যখনই বৃত্তাকার পথে ঘোরে, যে কোনো বস্তু যখনই বৃত্তাকার পথে ঘোরে, এমনকি তুমি যখন একটা বস্তু চারপাশে পাক খাও, বৃত্তাকার পথে ঘুরো, তখন একটা বলের প্রয়োজন হয়। বৃত্তাকার পথে ঘুরতে গেলেই একটা বলের প্রয়োজন হয়, যে বলটাকে আমরা কি বলি, অভিকেন্দ্র বল। এমনকি রাস্তায় বাঁকের মুখে আমরা যখন ঘুরি, তখনও একটা অভিকেন্দ্র বল প্রয়োজন হয়, কারণ বাঁকটাকে আমরা বৃত্তপথের খানিকটা অংশ ধরতে পারি মনে মনে, অভিকেন্দ্র বলের প্রয়োজন হবে। আমরা বৃত্তীয় গতির ক্ষেত্রে প্রমাণ করেছিলাম, বা তোমরা জানো, অভিকেন্দ্র বলের মান কত হয়, সেটা একটু দেখো, লিখে দিই, কারণ এটাই আমাদের কাজে লাগবে। কি, এরকম একটা কণা, ধরো একটা বিন্দু, ও বিন্দুর সাপেক্ষে একটা কণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে m ভরের কণা ঘুরে বেড়াচ্ছে। এই ব্যাসার্ধটা আর যে কণাটা ওই বৃত্তাকার পথে ঘুরছে তার ভর কত, m। কত বেগে ঘুরছে, v বেগে। কি বললাম আর একবার দেখো খেয়াল করে, আমি ধরছি m ভরের একটা কণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ও বিন্দুর চারপাশে v বেগে ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু জুড়ে নয়, এটা ব্যাসার্ধটাকে আর দ্বারা লিখেছে, এটা নাও লিখতে পারো। এই ও বিন্দু থেকে এই কণার কক্ষপথের দূরত্বটা কত, ছোট হাতের আর। এখন এই কণাটা যখনই বৃত্তাকার পথে ঘুরে বেড়াবে, এরকমভাবে ঘুরছে, তখনই একটা অভিকেন্দ্র বলের প্রয়োজন হবে। আমরা দেখাতে পারি বৃত্তাকার পথে আবর্তনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল কত, প্রয়োজনীয় অভিকেন্দ্র বল হয় mv²/r হয়। এটা আমরা বৃত্তীয় গতি থেকে প্রমাণ করতে পারি। যারা প্রমাণ জানো, যারা জানো না, এটা একটু মনে রাখবে। যখনই কোনো কণা এরকম v বেগে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে, এই বৃত্তাকার পথে ঘোরার জন্য যে অভিকেন্দ্র বলের প্রয়োজন হবে, তার মান কত হচ্ছে mv²/r। নিশ্চয়ই এখানে প্রত্যেকটা রাশি চিনতে পারলে। mটা কি, এই কণাটার ভর, আরটা কি, ও যে ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, ভিটা বেগ। এখন দেখো, আমরা এই ধারণাটা এখানে কাজে লাগাবো। এই ধারণাটা তোমাদের মনে রাখতে হবে। কেমন, কি শিখবো, যেটা বলছিলাম, আমরা প্রকৃতপক্ষে শিখতে চলেছি
কেপলারের তৃতীয় সূত্রের প্রমাণটা। সেখান থেকে অনেকগুলো আসবে। প্রথমে আমরা শিখব গ্রহের প্রদক্ষিণ দ্রুতি। প্রদক্ষিণ মানে ঘুরছে যে বেগ, দ্রুতিতে। প্রদক্ষিণ দ্রুতি ও প্রদক্ষিণ কাল সম্পর্কে জানব। প্রদক্ষিণ দ্রুতি ও প্রদক্ষিণ কাল কি সেটা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, দ্রুতি মানে কি বলো তো? এখানে বেগ আর দ্রুতি একই অর্থে প্রয়োগ করা হচ্ছে, যদিও তোমরা জানো দ্রুতি আর বেগ একই নয়, এখানে একই অর্থে প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ গ্রহটা ওই যে নক্ষত্র বা সূর্যের চারপাশে যে উপবৃত্তাকার কক্ষপথে, যেটা আমরা বৃত্তাকার ধরে নেবো, তাই তো নাকি? যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, কত দ্রুতিতে, কত স্পিডে ঘুরছে, আর একবার ঘুরে আসতে কত সময় লাগে, সেটা একটু নির্ণয় করার চেষ্টা করব এখন। এটা যদি নির্ণয় করতে পারি না, কেপলারের তৃতীয় সূত্র প্রমাণ হয়ে যাবে। এটা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। এসো ধরি এম ভরের গ্রহ আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে সূর্যের চারপাশে আবর্তন করছে। সূর্যের আর সূর্যের ভর কত? সূর্যের ভর ধরে নিলাম ক্যাপিটাল এম। আশা করি বুঝতে পেরেছি এখানে প্রত্যেকটা রাশি। এই গ্রহটা, এটা গ্রহ ধরো মনে মনে, এই সূর্যের চারপাশে সূর্যটা কোথায় আছে? এই যে কেন্দ্রে এই জায়গাটায় সূর্য আছে। সূর্যের ভর কত ধরেছি? ক্যাপিটাল এম। আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে এই কক্ষপথের ব্যাসার্ধটা কত? আর। চারপাশে আবর্তন করছে। এখন দেখো, গ্রহ যেহেতু বৃত্তাকার পথে আবর্তন করছে, তাই বৃত্তাকার পথে আবর্তনের জন্য কি হবে? অভিকেন্দ্র বলের প্রয়োজন হবে। বলো তো এখানে অভিকেন্দ্র বলটা কত? অভিকেন্দ্র বল হবে এই যে আমরা বলে দিলাম। তাহলে লিখি, বৃত্তাকার পথে আবর্তনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল কত? অভিকেন্দ্র বল এফ সমান কত আসবে? এম ভি স্কোয়ার বাই আর। কেন? আমি গ্রহের ভর এম ধরেছি, সে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি বেগে ঘুরছে, তাহলে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল কত হবে? এম ভি স্কোয়ার বাই আর। অভিকেন্দ্র বলেকে আমরা এফ না লিখে তলা একটা সি দ্বারা প্রকাশ করলাম, এফ সি। কেন? অভিকেন্দ্রের ইংরেজি হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, তাই এফ সি দ্বারা লেখা হলো। অর্থাৎ বৃত্তাকার পথে যে ঘুরছে গ্রহটা, তার জন্য একটা বলের প্রয়োজন হচ্ছে। সেই বলের মানটা কত? এম ভি স্কোয়ার বাই আর। এখন এই বলের প্রয়োজন তো হবে বুঝলাম, কিন্তু বলটা কেউ একজন না দিলে, বস্তুর ওই গ্রহটার ওপর কেউ একজন বল না প্রয়োগ করলে ও তো বৃত্তাকার পথে ঘুরতে পারে না। তাহলে কে দিচ্ছে? কে? কারণ আমি দেখতে পাচ্ছি গ্রহটা বৃত্তাকার পথে ঘুরছে, আবার গ্রহ ঘুরতে গেলে অভিকেন্দ্র বলের প্রয়োজন পড়ছে। তাহলে অভিকেন্দ্র বলটা সরবরাহ করছে কে? এখানটাই সেই মজাটা। অভিকেন্দ্র বল কে সরবরাহ করে? যেন এই সূর্য আর গ্রহের মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করছে। সূর্য আর গ্রহের মধ্যে তো মহাকর্ষ বল ক্রিয়া করে, নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা জানি। সেই মহাকর্ষ বলটা বৃত্তাকার পথে ঘুরতে গেলে যে অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়, এই যে এটাকেই সরবরাহ করে। অর্থাৎ ধরো বৃত্তাকার পথে ঘুরতে গেলে ওর 500 নিউটন বলের প্রয়োজন হবে। এখন 500 নিউটন বলটা কেউ একজন না দিলেও ঘুরবে কি করে, তাই না? কে দেয়? এই সূর্য আর গ্রহের মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করে, মহাকর্ষ ধর্ম আমরা শিখেছি, সেই মহাকর্ষ বলই ওকে বৃত্তাকার পথে ঘোরার জন্য অভিকেন্দ্র বল সরবরাহ করে। ওই জন্য বলা হয় গ্রহগুলো কেন ঘোরে পৃথিবীর চারপাশে, এই সূর্যের চারপাশে? মহাকর্ষ বলের প্রভাবে। কেন? ওই যে বৃত্তাকার পথে ঘুরতে গেলে বলের প্রয়োজন হচ্ছে, আর সেটা মহাকর্ষ বলই সরবরাহ করছে। তাহলে আমরা লিখি, কি লিখবো? সূর্য ও গ্রহের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত? সূর্য ও গ্রহের মধ্যে ক্রিয়াশীল
মহাকর্ষ বল এফ জি দ্বারা লিখি। কেন জি লিখলাম? মহাকর্ষের ইংরেজি গ্র্যাভিটেশন, সেই জন্য জি লিখলাম। শুধু এফ দ্বারা লিখতে পারতে, অসুবিধা কিছু নেই, দুটো এফ একই রকম হয়ে যেত, তাই আমি দুটোকে আলাদা বোঝানোর জন্য এটাকে সেন্ট্রিফিউগাল ফোর্স সি, এটাকে গ্র্যাভিটেশনাল ফোর্স জি দ্বারা লিখলাম। কত হবে? জি এম এম বাই আর স্কোয়ার। জিটা হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ক্যাপিটাল এম সূর্যের ভর, স্মল এম গ্রহের ভর, আরটা দূরত্ব। এই জায়গাটায় আমরা আসবো, কি বলছে? বৃত্তাকার পথে আবর্তনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল মহাকর্ষ বলই সরবরাহ করে। মহাকর্ষ বলই সরবরাহ করে। বুঝতে পারলে? এইটাই গুরুত্বপূর্ণ বিষয় এখানে, যে বৃত্তাকার পথে ঘুরছে, আমি বারবার বলছি, খেয়াল করো, বৃত্তাকার পথে ঘুরতে অভিকেন্দ্র বলের প্রয়োজন। সেটা তো আমরা বৃত্তীয় গতির ক্ষেত্রে শিখেছি। আর সেই অভিকেন্দ্র বলটা কে দিচ্ছে? সূর্য আর গ্রহের মধ্যে মহাকর্ষ বল। যদি ওদের মধ্যে মহাকর্ষ বল না থাকতো, তাহলে ও বৃত্তাকার পথে ঘুরতে পারতো না। ফলে আমরা লিখতে পারি, সুতরাং আমরা কি লিখতে পারি দেখো, নিশ্চয়ই ওই দুটো সমান। সুতরাং এফ সি সমান কি আসবে? এফ জি। এই দুটো সমান হয়েছে বলেই তো বৃত্তাকার পথে ঘুরছে। যদি এফ সি বেশি হতো, তাহলে ও কিন্তু ঘুরতে পারতো না। 500 নিউটন অভিকেন্দ্র বলের প্রয়োজন, আর দুজনের মধ্যে 400 নিউটন মহাকর্ষ বল ক্রিয়া করছে, কি ঘুরতে পারবে? পারবে না। বৃত্তাকার পথে কিন্তু ঘুরতে পারবে না, কক্ষপথ ছেড়ে বের হয়ে যাবে। অর্থাৎ বৃত্তাকার পথে ঘুরতে গেলে এই দুটোকে কি হতে হবে? সমান হতে হবে। ফলে আমরা কি লিখতে পারি? এই এফ সির মানটা এখানে বসাবো। দেখো এখানে যদি বসাই, এফ সির মান কত আসে? এম ভি স্কোয়ার বাই আর, আর এফ জির ভ্যালু কত? জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। প্রত্যেকটা রাশি বসিয়ে দিলাম, অর্থাৎ এফ সির ভ্যালু বসালাম এবং এফ জির ভ্যালু বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এই জায়গা থেকেই আমরা পরপর গণনায় আসব। এইটাই হচ্ছে মূল বিষয়, যে কেন এফ সি সমান এফ জি লিখলাম। এরপরে আমরা কি লিখতে পারি দেখো, এরপরেই আমরা লিখতে পারি এটা যদি ক্যালকুলেশন করি কি আসছে, সরল করলে আসছে দেখো, দুপার থেকে স্মল এম উঠে যাবে, আর উঠে যাবে, ভি স্কোয়ার সমান কত আসবে? দেখো ভি স্কোয়ার সমান জি এম বাই আর, অর্থাৎ ভি সমান রুট ওভার জি এম বাই স্মল আর। বোঝা গেল? ভি সমান রুট ওভার জি এম বাই স্মল আর। এটাই হলো উপগ্রহের, এই উপগ্রহ বলছি, গ্রহের প্রদক্ষিণ দ্রুতি। মানে গ্রহটা এই যে সূর্যের চারপাশে আবর্তন করছে কি দ্রুতিতে, কত বেগে, তার মান হচ্ছে রুট ওভার জি এম বাই আর। যেখানে জিটা তুমি জানো সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এমটা কার ভর? গ্রহের, সূর্যের ভর, আরটা ব্যাসার্ধ। মজার বিষয় দেখো, এই যে গ্রহটা এর চারপাশে ঘুরতে কত বেগে ঘুরবে, সেটা গ্রহের ভরের উপর নির্ভর করছে না, স্মল এম এর উপর নির্ভর করছে কি? এখানে কোনো স্মল এম আছে কি? নেই। আমরা লিখতে পারি এখানে যে গ্রহগুলির দ্রুতি গ্রহের ভরের উপর নির্ভর করে না। গ্রহগুলির দ্রুতি প্রদক্ষিণ দ্রুতি লিখি। প্রদক্ষিণ দ্রুতি মানে কক্ষপথের চারপাশে ঘোরার দ্রুতি। প্রদক্ষিণ দ্রুতি গ্রহের ভরের উপর নির্ভর করে না। বোঝা গেল? প্রদক্ষিণ দ্রুতি নির্ণয় করে ফেললাম। তাহলে একটা পার্ট হয়ে গেল, তাই না? প্রদক্ষিণ দ্রুতি আমরা বের করে ফেলেছি। এরপর আমরা কি নির্ণয় করব? প্রদক্ষিণ কাল, অর্থাৎ একবার ঘুরতে কত সময় লাগে। প্রদক্ষিণ দ্রুতি বের হয়ে গেছে, প্রদক্ষিণ কাল বের করব কি করে? এই যে
এই কক্ষপথে একবার আবর্তন করতে কত সময় লাগে কি করে বের করব? কক্ষপথের দৈর্ঘ্য বাই বেগ, দৈর্ঘ্যকে বেগ দিয়ে বা অতিক্রান্ত দূরত্ব বাই বেগ করলে কি আসে? সময়। সেটাই আমরা বের করব। দেখো লিখি, এবার কি বের করছি? প্রদক্ষিণ কাল, একবার আবর্তন করতে কত সময় লাগে। দেখো প্রদক্ষিণ কাল কি লিখতে পারি? প্রদক্ষিণ কালকে, কাল যেহেতু সময় তো তাই টি দ্বারা লেখা হয়। প্রদক্ষিণ কাল মানে ওই বৃত্তের পথের পরিধি, বৃত্তের পরিধি বাই বেগ। কারণ কি? কারণ একবার ঘুরে আসা মানে এই পথটা ঘুরে আসা, তাহলে অতিক্রান্ত পথের মান কত? এই পরিধিকে বেগ দিয়ে ভাগ করলে পেয়ে যাব। এখন দেখো টি সমান কি লিখতে পারি? প্রদক্ষিণ কাল টি সমান, আচ্ছা এখানে না লিখে এর পরেই লিখি, প্রদক্ষিণ কাল টি সমান কি লিখতে পারি? বৃত্তপথের পরিধি কত? 2 পাই আর, আর বেগের মান কত? ভি। কেন? যেহেতু কক্ষপথের ব্যাসার্ধ আর, ফলে কি হবে? প্রদক্ষিণ যে পথটা তার পরিধি কত হবে? 2 পাই আর, আর বেগের মান ভি। আর ভিটা আমরা ক্যালকুলেশন করেই বের করে ফেলেছি। আচ্ছা ভি না লিখে এটাকে এরকম করি, দেখো টি স্কোয়ার লিখি। টি স্কোয়ার সমান কত লিখতে পারি? 2 পাই আর, এটা টি স্কোয়ার করলে এটা কত আসবে? 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই ভি স্কোয়ার। তুমি এখন বলতে পারতে স্যার প্রদক্ষিণ দ্রুতি বের করব, এই প্রদক্ষিণ কাল বের করতে গিয়ে আপনি হঠাৎ করে টি স্কোয়ার করলেন কেন? আমি তো এখান থেকে ভি এর মানটা বসিয়ে দিতে পারি। আসলে আমি বলেছিলাম আমাদের মূল উদ্দেশ্য কি? কেপলারের তৃতীয় সূত্র প্রমাণ করা। কেপলারের তৃতীয় সূত্র কি ছিল? টি স্কোয়ার সমানুপাতি আর কিউব। এই যে টি স্কোয়ার সমানুপাতি আর কিউব, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য প্রমাণ করা। সেটা প্রমাণ করতে গিয়ে এগুলো বের হচ্ছে, নির্ণয় করা যাচ্ছে, তাই আমি এখানে টি স্কোয়ার করে দিলাম প্রথম থেকে। বোঝা গেল? টি স্কোয়ার করলাম। এবার কি করবো দেখো, এই সমীকরণটা লক্ষ্য করে দেখো, আমরা ভি স্কোয়ারের মান বসিয়ে দিতে পারি। ভি স্কোয়ারের মান একটু আগেই বের করেছি, কত? জিএম বাই আর। ওটা বসিয়ে দেখি কি হয়। তাহলে ভি স্কোয়ারের মান বসাবো, তাই তো? দেখা যাক ভি স্কোয়ারের মান কত আমরা জানি। এই যে জিএম বাই আর একটু আগেই বের করেছিলাম, এখানে বসিয়ে দেবো। ভি স্কোয়ারের মান হচ্ছে জিএম বাই আর। চলো দেখা যাক কি হচ্ছে। অর্থাৎ টি স্কোয়ার সমান কত লিখতে পারি? দেখো সমান লিখতে পারি 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই ভি স্কোয়ারের জায়গায় কত লিখবো? জিএম বাই আর। কেন? এই যে বললাম একটু আগেই আমরা বের করেছি ভি স্কোয়ার মানে জিএম বাই আর। বসিয়ে দিলে টি স্কোয়ার সমান কত হচ্ছে দেখো, 4 পাই স্কোয়ার বাই জিএম ইন্টু আর কিউব। হলো? গণনা করলে এটা আসবে। এই রাশিটুকুনি লক্ষ্য করে দেখো, এটা ধ্রুবক। 4 পাই স্কোয়ার ধ্রুবক, জিটাও ধ্রুবক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 4 পাই স্কোয়ার জি পুরোটাই ধ্রুবক, এমটাও তো ধ্রুবক, সূর্যের ভরও ধ্রুবক, ফলে এই রাশিটুকুনি পুরোটা ধ্রুবক। ফলে আমরা বলতে পারি দেখো টি সমানুপাতি কত হলো, এই টি স্কোয়ার সমানুপাতি কত দাঁড়ালো? আর কিউব। অর্থাৎ প্রদক্ষিণকালের দ্রুতির বর্গ, প্রদক্ষিণকালের বর্গ কি হচ্ছে? কক্ষপথের ব্যাসার্ধের ঘনফলের সমানুপাতি। যদিও আমরা এখানে কক্ষপথটা বৃত্তাকার ধরে নিয়েছি, সেটা উপবৃত্তাকারে হয়। আমরা বলেছি গণনার সুবিধার্থে আমরা ধরে নেব টি স্কোয়ার সমানুপাতি আর কিউব প্রমাণ হয়ে গেল। আর প্রদক্ষিণ কালটা যদি বের করতে বলে, প্রদক্ষিণ কালের ফর্মুলা তোমাদের সব কিছু মনে রাখতে হবে, প্রত্যেকটা পদ মনে রাখতে হবে। দেখো কেমন, এই সূত্রটা যেমন মনে রাখতে হবে এটাও মনে রাখতে হবে। এখান থেকে টি সমান আমরা লিখতে পারি √4 পাই স্কোয়ার জিএম বাই কত? আর কিউব। অর্থাৎ টি সমান আমরা লিখতে পারি, দেখো এই 4 পাই স্কোয়ার থেকে 2 পাই কমন নিচ্ছি, √আর আর কিউব বাই জিএম, এভাবেও লেখা যায়। এটাও তোমাদের মনে রাখতে হবে কিন্তু, বুঝতে পারলে? প্রদক্ষিণ কালের ফর্মুলা এই হলো গ্রহ উপগ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। আর আমরা প্রমাণ করলাম কেবলমাত্র তৃতীয় সূত্রটা। তৃতীয় সূত্রটা কী ছিল? এই যে আবর্তনকালের বর্গ কক্ষপথের ঘনফলের সমানুপাতি। এখান থেকে প্রদক্ষিণ দ্রুতিও বের করলাম, কক্ষপথের প্রদক্ষিণ দ্রুতি আর কক্ষপথের প্রদক্ষিণ কাল। এখানে কি ধরে নেওয়া হচ্ছে? গ্রহটা সূর্যের চারপাশে আবর্তন করছে। যদি উপগ্রহ হতো, যদি উপগ্রহ হতো কী হতো দেখো, এরকম একটা গ্রহ থাকতো, ক্যাপিটাল এম ভরের গ্রহ, তার চারপাশে আর ব্যাসার্ধের ওই একই রকম, তার চারপাশে আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে কী হতো? এম ভরের একটা উপগ্রহ ঘুরে বেড়াতো।
সেক্ষেত্রে সূত্রটা সেই একই হতো, শুধু আমরা এখানে কি বলতাম যেন, এই বড় হাতের এমটাকে বলতাম গ্রহের ভর। যখন উপগ্রহগুলো গ্রহের চারপাশে ঘুরে বেড়াবে একদম একই, তখন সূর্যটাকে মনে মনে গ্রহ ধরবে আর এই গ্রহটাকে মনে মনে উপগ্রহ ধরবে। বুঝলে, যেমন পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরে, তখন পৃথিবী এখানে থাকবে, চাঁদটা ঘুরে বেড়াবে। সেই ফর্মুলা, একই ফর্মুলা হবে উপগ্রহের গতির ক্ষেত্রে। প্রদক্ষিণ দ্রুতি, যেমন গ্রহের প্রদক্ষিণ দ্রুতি আমরা কত বের করেছিলাম, বেগটা ভি সমান √GM/r, এটা বের করেছিলাম তো। ওখানেও তাই হবে, এখানে এমটা কি ছিল, গ্রহের ক্ষেত্রে এমটা ছিল সূর্যের ভর, উপগ্রহের ক্ষেত্রে এমটা হবে গ্রহের ভর। অর্থাৎ যে গ্রহের চারপাশে উপগ্রহটা, সে কৃত্রিম উপগ্রহ বা এমনি উপগ্রহ ঘুরে বেড়াচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা গ্রহের প্রদক্ষিণ দ্রুতি আর প্রদক্ষিণ কাল বের করে বা প্রদক্ষিণ কাল নির্ণয় করব। এই হয়ে গেল আমাদের কেপলারের সূত্রাবলী। এর পরের ক্লাসে আমরা কৃত্রিম উপগ্রহ সম্পর্কে জানবো, অর্থাৎ কৃত্রিম উপগ্রহগুলো কিভাবে সূর্যের চারপাশে, সূর্য নয় গ্রহের চারপাশে প্রদক্ষিণ করছে, তাদের প্রদক্ষিণ কাল, বিভিন্ন ধরনের কৃত্রিম উপগ্রহ সম্পর্কে জানবো। ভূসমলয় উপগ্রহ বা জিওসিক্রোনাইট উপগ্রহ, তোমরা নাম শুনেছ, সেগুলো কিভাবে কাজ করে, কৃত্রিম উপগ্রহ। যদিও সূত্রর বেসিক আইডিয়া এখানে আজকে যেটা শিখলাম তার মধ্যেই আছে, এই যে সূত্রগুলো শিখলাম সেগুলো শুধু একটু বলে দেবো, পাল্টে যাবে কোনগুলো। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।